বর্তমান বাংলাদেশে যেটা শুরু হয়েছে এটার একদমই পক্ষে আমি না, কিন্তু আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। কয়েকদিন আগেও আমরা একটা স্লোগান দিয়েছিলাম, হাসনাত নাকি ওয়াকারুজ্জামান। সবাই এক বাক্যে বলেছিলেন হাসনাত, কিন্তু এখন প্রশ্ন উঠছে হাসনাতের দিকে। হাসনাত আবদুল্লাহ বলতেছে এক কথা, আসিফ মাহমুদ তার সাথে সুর মিলাচ্ছে, সার্জিস আলম তিনি বলতেছেন ভিন্ন কথা, ইলিয়াস ভাই তিনি বলতেছেন আর এক কথা, পিনাকি ভট্টাচার্য তিনি তাদের সাথে সহমত প্রকাশ করছেন। সত্যতা আসলে কি? সেনানিবাসে সেদিন আসলে কি হয়েছিল? হাসনাত আবদুল্লাহ ভাইয়ের পোস্ট দেখার পরে অনেকেই সেনা প্রধানের পদত্যাগ দাবি করেছেন। অনেক কিছু বাংলাদেশে ঘটে যাচ্ছে। ইউনূস সরকারকে নিয়ে তিনি চীন সফরে গিয়েছেন। অনেক ধরনের বিশ্লেষণ এখানে আসতেছে, অনেক ধরনের কথা আসতেছে। আমরা যারা সাধারণ জনগণ, দেশের যারা ভালো চাই, দেশের যারা উন্নয়ন চাই, যারা চাই বাংলাদেশ ভালো থাকুক, কিন্তু তাদের দিকে তাকায়ে আমরা আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আসলে বাংলাদেশে হচ্ছে তো হচ্ছেটা কি। একটা প্রশ্ন ভিডিও শুরুতে করি, আপনারা কি মনে করেন বিপ্লব নষ্ট হয়ে গেছে? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে কিছু বিষয় ক্লিয়ার হওয়ার জন্য হলেও আজকের এই প্রতিবেদনের কথাগুলো আপনাকে শুনতে হবে, না হলে আপনি অনেক বড় প্যাচের ভিতরে পড়ে যাবেন। আমরা একে একে বিস্তর আলোচনা করব, অনুরোধ করব সত্যতা জানতে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। কথা অনেক রকমের উঠতেছে, আপনাকে বাস্তবতা জানতে হবে। প্রথমে আমরা ইলিয়াস ভাইয়ের একটা পোস্ট পড়ে শুরু করব, তারপর হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসের ভিতরে যে একটা মতানৈক্য তৈরি হয়েছে, সেনা প্রধানকে একদল সাপোর্ট করতেছে, একদল করতেছে না, আর একদল তার বিপক্ষে যাচ্ছে, অনেক ধরনের কথোপকথন হচ্ছে, সেগুলো আমরা ক্লিয়ার করব। অনুরোধ করতেছি ভিডিওটি পরিপূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। ইলিয়াস ভাই একটা পোস্ট করছে, সেখানে তিনি লিখছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কালকে বলেছেন হাসিনার পতনের খবর তারা আগেই জানত। আমি এই কথা আরও 6 মাস আগেই বলেছি। আমি আরও বলেছিলাম শুধু ভারত জানত না, তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করতে চেয়েছিল। আসিফ মাহমুদ আমার সেই অনুসন্ধানের বিরোধিতা করে পোস্ট করে গেল। সপ্তাহেই সেই বিষয় নিয়ে হাসনাত আসিফ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। সেনা প্রধান ইউনূসকে মানতে চাননি। হাসনাতের ভাষায় বুকের পাথর নিয়ে ইউনূসকে মেনে নিতে হয়েছিল। আসিফ নজরুলের বিনিয়োগ দেওয়া মোস্তফা সরওয়ার ফারুকী, প্রেস সেক্রেটারি শফিক সহ সবই প্রথমে আলু এবং ভারতের লোক। আসিফ নজরুল কাদের লোক সময় গেলে আরও টের পাবেন। ততদিনে আসিফ নজরুল আমেরিকাতে এসে শাহেদ আলম আর মনির হায়দারকে নিয়ে জিকুর বাসায় মাল খাবে। বউ বাচ্চা তো আগেই পাঠিয়ে দিয়েছে। মাঝখান দিয়ে বিপ্লবটা শেষ হয়ে গেল। আপনি কি মনে করেন বিপ্লব কি শেষ হয়ে গেছে? একটু কমেন্ট করবেন। এইবার যেটাতে আসবো, হাসনাত আবদুল্লাহ ভাই সেনাবাহিনীর উপরে একটা বিশাল বড় আরোপ তিনি তুলেছেন এবং সেই আরোপের ভিত্তিতে সার্জিস আলম একটা পোস্ট করেছে। এই পোস্টটা পরিপূর্ণ পড়তে আমার অনেক সময় লেগে যাবে, প্রায় 5-7 মিনিটের মতো। একটু যদি সময় থাকে পোস্টটা পড়তেছে, আপনারা মনোযোগ দিয়ে একটু শুনবেন ইনশাআল্লাহ, তাহলে বিষয়গুলো একটু ক্লিয়ার হতে পারবেন। একে অপরের প্রতি দোষ চাপানোর আগে দুই পক্ষের কথা একটু শোনা দরকার, তারপরে আমরা বিবেক খাটিয়ে ঠিক করব যে আসলে কে সত্য বলতেছে, কে মিথ্যা বলতেছে। 11ই মার্চ সেনা প্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন। সেদিন আমি এবং হাসনাত সেনা প্রধানের সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে সেখানে তিনি যেতে পারেননি। প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান করা হতো। এখানে সার্জিস আলম ভাই বলতেছেন যে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি, আমরা নিজেরা গিয়েছিলাম। হাসনাত আবদুল্লাহ বলছে যে আমাদেরকে ডেকে নেওয়া হয়েছিল। এখানে প্রথম পয়েন্ট। তারপরে শোনেন, সেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবস নিয়ে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ। তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞেস করি, আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা? তিনি আমাকে বললেন, তোমরা কি এই বিষয়ে সেনাপ্রধানের সাথে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম, বলা যেতে পারে। এর পরের দিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয়। সেনাভবনে সেই রুমে আমরা 3 জনে ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি।
মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। চিন্তা করেন, একই দলের লোক, ওর কথার উপরে দ্বিমত আছে। দ্বিমতটা কি? আমার জায়গা থেকে আমি সেদিন বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন, পাশাপাশি রিফাইন্ডার আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এখানে উঠে এসেছে, চাপ দেওয়া হয়েছে, এমনটি আমার কাছে মনে হয়নি। পুরো খেলাই উল্টে দিছে, তার কাছে এটা মনে হয়নি। বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন। মানে হাসনাত আবদুল্লাহ ভাই বলছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সেনাপ্রধান আমাকে চাপ দিয়েছে, কিন্তু সার্জিস আলমের বক্তব্য সে সেনাপ্রধান এটা বলেনি। সেনাপ্রধান বলছেন যে আওয়ামী লীগকে যদি না আনা হয়, রিফাইন্ড আওয়ামী লীগ নামে যারা ভালো আওয়ামী লীগ তাদেরকে যদি না আনা হয়, তাহলে দেশের পরিস্থিতি ঘোলাটা হতে পারে। হাসনাতের বক্তব্য যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিশির শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশনে, আওয়ামী লীগ থাকলে কি হবে কি হবে না, আওয়ামী লীগে ইলেকশন না করে কবে ফিরে আসতে পারবে কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিকর কোনো পর্যায়ে যেতে পারে কিনা, এসব নিয়ে কথা হয়েছিল। টিম ছিল না, তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সে বিষয়ে সরাসরি অভিমত ছিল। হাসনাত তার বক্তব্যে আরও একটি বিষয় উল্লেখ করেছেন। আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখন ক্ষমতায় চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ লাইক ইউরিজম অ্যান্ড এক্সপিরিয়েন্স, ইউ আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকে বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য। কিন্তু আমাদের রুমে বসে, মানে রুম থেকে যখন তারা বের হয়ে আসছে, তখন সেনাপ্রধান এই কথাটা বলছে এবং তিনি এটা বলতেছেন যে সেনাপ্রধানের রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সের তুলনামূলক বেশি সিনিয়রকেও জুনিয়রকে অভিজ্ঞতার ভারে কথা ব্যক্ত করে সেই টানেই এক্সপ্রেশনে তিনি বলেছেন। হাসনাত না ওয়াকার, যে কথাটা আমি শুরুতে বললাম, এই ন্যারেটিভ, এই স্লোগানকে আমি প্রত্যাশা করি না। এটা সার্জিস আলমের কথা। আপনারা কমেন্টে আমার ভিডিওতে লিখছেন যে হাসনাত না সার্জিস, হাসনাত নাকি ওয়াকার, আপনারা সবাই হাসনাত বলছেন, কিন্তু এই ন্যারেটিভ সার্জিস ভাই চায় না। হাসনাতের জায়গায় ভিন্ন এবং সেনাপ্রধান জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশের সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণের মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দুই এক জায়গায় আছে সেটিও আমাদের বক্তব্য নয়। এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সাথে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম। অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সরাসরি আমাদের সাথে ঐক্যমতে না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকেই এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার কাছে সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার আস্থার সংকটে পড়তে পারে। আমার এই বক্তব্য আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সাথে বেশ কিছু দ্বিমত এসেছে। এটার জন্য অনেকেই আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিগত স্রোতে গা ভাসানো কখনোই উচিত ছিল না।
ছিল না বলেই আমরা হাসিনার রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়েছিলাম। আজকেও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে দেওয়ার কমিটমেন্ট আমাদের আছে। কিন্তু সহযোদ্ধার কোনো বিষয় যখন নিজের জায়গা থেকে সংশোধন করে দেওয়ার প্রয়োজন মনে করি, তখন সেটাও আমি করব। সেই বিবেকটুকু ছিল বলেই 6 জুন প্রথম দিন শহীদ মিনারে কয়েকজন কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তার মধ্যে প্রথম সারিতে ছিলাম আমি বিশ্বাস করি আপনাদের এই বিবেকবোধের জায়গাটুকু আমাদের সঠিক পথে ধরে রাখবে। আত্মসমালোচনা করার এই মানসিকতা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটনা, আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বাংলাদেশ রাজনীতিতে আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। কি বুঝলেন? অনেক কথাই তো হলো, অনেক কিছুই সার্জিস আলম ভাইয়ের বিষয়গুলো আপনাদেরকে পড়ে শোনালাম। যদিও আমি উপস্থাপনা অতটা ভালো করতে পারি না, কিন্তু যেটা লিখছে আমি সেটাই বললাম। এতটুক পর্যন্ত কেউ দেখছেন কিনা আমি জানি না। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 11 মিনিটের মতো হচ্ছে। তো আপনার কি মনে হলো এই কথাগুলো শোনার পর একটু কমেন্ট করে জানাবেন আর কি। কোন দিকে দেশ চলতেছে, আমরা কি বলির পাঠা হচ্ছি, কি হচ্ছে বাংলাদেশে কিছু বুঝতে পারতেছি না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।